ওকে, আমরা তাহলে আমাদের সেশন শুরু করছি। তো আমরা হচ্ছে লাস্ট সেশনে যে নোটবুকটা দেখেছিলাম ওইটা কি আপনারা হচ্ছে কেউ স্টাডি করেছেন কি বা প্র্যাকটিস কি করেছেন? আসলে এগুলো হয় না করা, এটা হলো সমস্যা। আ- আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মানে আপনারা কখনো না কখনো কোনো একটা তো ভ্যাকেশন পাবেন। প্লে লিস্ট তো থাকলো, আর ইয়েগুলোও তো সব ফাইলগুলোও তো সব দেয়া আছে। আশা করি ওই সময় আপনারা আস্তে আস্তে দেখে নিতে পারবেন আর কি। আমি হচ্ছে যতটুকু পারি আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করতে থাকি। ওকে। আচ্ছা, আম, আমরা হচ্ছে লাস্ট ডেতে যে নোটবুকটা দেখছিলাম ওইটা কিন্তু এআই তে ছিল না, আমার এআই ট্রেনিং রিপোজিটরিতে ছিল। তো আমি বারবার আপনাদেরকে গিটহাবের জিনিসগুলো দেখাচ্ছি, এটার কারণ আছে। মানে আপনাদেরকে এরপর লাস্ট ক্লাস গুলায়, মানে যখন আর 3-4টা ক্লাস যাবে, আপনাদেরকে গিটহাবের খুব চমৎকার একটা জিনিস দেখাবো। তো বেটার হচ্ছে আপনি এআই এমএল নিয়ে কাজ করতে চাইলে আপনি গুগল কোলাব আর গিটহাব বা ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে চাইলে এগুলো একদম পটু হয়ে হয়ে যেতে হবে আর কি আপনাকে। তাহলে আপনি খুব সহজেই আপনার এন্টায়ার যা যা কাজ আছে সবই করতে পারবেন। তো মনে আছে লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই লোন মডেলিং ডট সিএসভি, যেটা আপনারা হয়তো মনে করতেছেন এতদিন গিটহাব ছিল ব্ল্যাক, আজকে হোয়াইট কেন। বিষয়টা হচ্ছে এটার আপনার সেটিং এর উপর ডিপেন্ড করে। আপনি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কমফোর্টেবল হন তাহলে হোয়াইট সেটিং করবেন, আর যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডে কমফোর্টেবল হন আপনি সেটিং এ গিয়ে থিমে ডার্ক দিয়ে দিবেন। মানে ফেসবুকে আমরা যেরকম করতে পারি চাইলে, অনেকটা এরকম। তো যার যেটা কমফোর্টেবল যাই হোক। এখন বিষয় হচ্ছে আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা তো আমাদের ফাইল, তাই না? তো এটা কিভাবে গুগল কলামে নিতে হবে, গুগল কলামে ওপেন করতে হবে, এই সব কিছু তো আমরা লাস্ট ক্লাসে দেখছি, তাই তো? জি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই ফাইলটা থেকে দেখব কিভাবে আপনি হচ্ছে এই যে এক্সেল ফাইলটা, এতগুলা হিবিজিবি ডেটা, মানে যেটা নিয়ে কাজ করা আসলে মানে ইনিশিয়ালি দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। পরে আমরা যখন অনেক কিছু বের করলাম প্রোগ্রামিং দিয়ে, তারপর ডেটা অ্যানালাইসিস দিয়ে, তখন আমরা কিন্তু লাস্ট ক্লাসে অনেক ধরনের ইনসাইট পেয়েছি, তাই তো? আচ্ছা, জি। এখন বিষয় হচ্ছে ধরেন আমি আপনি প্রোগ্রামার। তো আমরা এইভাবে অনেক গুতাগুতি করে হচ্ছে ইনসাইট নিচ্ছে যে এই কলামে এরকম আছে, তারপরে এইগুলা ক্যাটাগরিক্যাল কলাম, তারপরে এইগুলা ইন্টিজার কলাম। মানে যেগুলা হচ্ছে 0 1 2 আছে ওইগুলাকে ক্যাটাগরিক্যাল বানায় ফেলতে হবে। তো এত কিছু হচ্ছে আমরা করতেছি। ফর এক্সাম্পল, আপনার যে অফিসের বস বা ধরেন আপনি কোনো স্টার্ট আপ এন্টারপ্রেনার, তো আপনি হচ্ছে যেখানে পিচ ডেক নিয়ে যাবেন, পিচ ডেক মানে হচ্ছে আপনি ফান্ড রেজ করান ইনভেস্টরকে, যেই প্রেজেন্টেশন ফাইল দেখায় বা আপনার প্রোডাক্ট ডেমো দেখায়, আপনার সেই ইনভেস্টর আপনাকে ম্যাক্সিমাম 3 মিনিট দিবেন। তো বা হচ্ছে আপনার অফিসের বস ম্যাক্সিমাম 2 মিনিট টাইম নেবে এটা দেখার জন্য। মানে উনি যদি খুব এফিশিয়েন্ট হয় তো উনি কি এত গুতাই গুতাই এই ডেটা থেকে, আপনি কি অফিসার বসকে কখনো এটা দেখাবেন? মানে বলবেন যে স্যার এখানে তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা সামারি বের করছে, আপনি দেখেন কাইন্ডলি। এরকম বললে আপনার কি খুব ভালো কোনো ইমপ্রেশন করবে? মানে ধরেন বস বলবে যে আপনাকে তাহলে এখানে রাখছে কেন? এটা তো একটা চার্ট এক, দেখালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা ভালো ব্রিফ চার্ট, মানে ছোট চার্ট দেখালে ভালো হয়। মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, হ্যাঁ। মানে যেখানে এই টাইপের চার্ট দেখে। আর হচ্ছে জিনিসগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। মানে আমরা এক্সেলেও কিন্তু এরকম চার্ট, বিভিন্ন পিভট টেবল চার্ট, যারা যারা এক্সেলে অ্যাডভান্স কাজ করেছেন তারা অলরেডি জানেন যে আমরা বার চার্ট, পাই চার্ট, এরকম বিভিন্ন চার্ট দিয়ে জিনিসগুলো দেখে। ঠিক হুম। ওই জিনিসটাই হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে শুরু করছি আর কি। আমি আপনাদেরকে অনেক এক্সাম্পল দেখাবো, কারণ হচ্ছে এটা আপনি যত বেশি এক্সাম্পল দেখবেন তত আপনার হচ্ছে একদম সলিডিফাইড হয়ে যাবে। আর আমরা যে এতদিন এত কিছু শিখছি, এটার একটা কোর কম্পোনেন্ট হচ্ছে এই ভিজুয়ালাইজেশন।
আচ্ছা, তো এখন হচ্ছে এটাতে আমি এখানে লিখছি ইডিএ। তো এই ইডিএ জিনিসটার মানে কি? তো এটার কোড বেজে যাই। এই দেখেন কোড বেস গুলো এরকম। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও ঠিক করতে পারেন। মানে আমরা চাইলে এইখান থেকেও যদি কোনো কিছু লিখে দিই, এটা আপডেট হয়ে যাওয়ার কথা। মানে এটা হচ্ছে র ফাইল। আচ্ছা, যাই হোক, মানে হচ্ছে আপনি যে কোডগুলা এইখানে প্রিভিউটা এখানে দেখতেছেন না, ওটার কোড বেসটা হচ্ছে এখানে। মানে আপনি হয়তো ভাবতেছেন আমি 2-3টা লাইন লিখতেছি, এটা এত সুন্দর করে হয়ে যাচ্ছে কিভাবে। ঘটনা হচ্ছে নামপাই পান্ডাস যে লাইব্রেরি গুলা, ওদের ভিতরে এইগুলা দেয়া আছে সব। এই যে এটা হচ্ছে সিএসএস, এইচটিএমএল, সিএসএস, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টে যেসব ব্যবহার করে ওই টাইপের জিনিসগুলা। মানে হচ্ছে ওইগুলো হচ্ছে পান্ডাস নাম নামপায়ে অলরেডি দেয়াই আছে। যেই কারণে এত সুন্দর করে করে সব জিনিস আসতেছে, বা হচ্ছে সব ছবি টবি সব চলে আসতেছে। তো এইখানে দেখেন লেখাই আছে টেক্সট প্লাস এইচটিএমএল। তো এই যে মানে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। মানে আমি এতদিন আপনাদেরকে এইগুলো অ্যাভয়েড করে গেছি, কিন্তু এখন যেহেতু আপনারা কিছুটা, এই যে দেখেন আমরা এই ভিজুয়ালাইজেশন গুলো এই ডাবল স্ল্যাশ এন দিয়ে বলে যে পরের লাইনে যাও। এই যে ডাবল স্ল্যাশ এন মানে হচ্ছে পরের লাইন, স্ল্যাশ এন মানে হচ্ছে পরের লাইন। এই এই ডাবল ট্রিপল স্ল্যাশ এন দিয়ে বোঝায় যে এটা একটা কলাম। এগুলো হচ্ছে সব কলামের ডাটা। এই রোটাকে রেখে এই রোটাকে বোল্ড করে দাও। বোল্ড করে তুমি পরের লাইনে যাও। তারপর এইখানে সিঙ্গেল স্ল্যাশ এন দিয়ে বুঝায় এই এই রোটা বোল্ড করার দরকার নেই, তুমি এমনি পরের লাইনে যাও, এমনি পরের লাইনে যাও। এই কারণে আপনি টেবিল গুলো এরকম দেখেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যারা করছেন বা যাদের আইডিয়া আছে, ওরাই নোটেশনটা বুঝতে পারবেন। মানে এইচটিএমএল সিএসএস দিয়ে এই ধরনের নোটেশন আমরা ওয়েব ডেভেলপমেন্টে করে থাকি। ওইটা পাইথন নামপাই পান্ডাস এগুলাই করাই আছে। তো আমাদের আলাদা করে করতে হয় না। এই যে এইখানে টোটাল কোড বেসটা দেয়া আছে, পুরোটার যে কোড বেস সব আগাটু গোড়া। এই যে দেখেন আমাদের ওইখানে ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস ছিল না, ওইটাই এখানে লেখা। তারপর ইডিএ লেখা ছিল না, এটাই এখানে লেখা। আচ্ছা, যেখানে ইডিএ লেখা ওইখানে আহ আচ্ছা, দেখি লিখতে দেয় নাকি, এডিট করতে দেওয়ার কথা। ও আচ্ছা, আমি সাইন ইন করা নাই, এই জন্য এডিট করতে দিচ্ছে না। আপনি সাইন ইন করলে আমি যদি এখানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস লিখতাম, তাহলে প্রিভিউতে এটা চলে আসতো। আচ্ছা, যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে মানে এইভাবে আপনি চাইলে এখান থেকেও এডিট করতে পারেন। আচ্ছা, এটা ফর এ while আমি অ্যাভয়েড করলাম। মানে আমি দেখাতে চাইছি, আমি আমার মেইন টার্গেট হচ্ছে আপনারা গিট হাবের সবকিছু জানেন। এখানে কোড বেজে গিয়ে আপনার কখনো কোনো কিছু করা লাগবে না, বাট এটা জানা থাকাটা ভালো এজ এ প্রোগ্রামার। আচ্ছা, এখন ইডিএ জিনিসটা কি? ইডিএ এর মানে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। আচ্ছা, এটা বেটার হয়। এই ইডিএ এর জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তো এটা আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এর মাধ্যমে আপনি ইফেক্টিভলি ডেটা গুলার যে ভিজুয়ালাইজেশনের জন্য যা যা লাগে ওইটা আপনি করতে পারেন। আচ্ছা, উম আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম, ইডিএ মানে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। মানে এটার ফুল ফর্ম আপনি যদি এখানে সার্চ দেন, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এই যে ইডিএ এটা সার্চ দিলে এখানে দেখা যাবে হোয়াট ইজ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। আইবিএম আইবিএম এর এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বলতে কি বোঝাইতেছে। তো এই আর্টিকেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। ও জাস্ট বলতেছে ইডিএ টুল দিয়ে আপনি ইউনিভেরিয়েট ভিজুয়ালাইজেশন, তারপর বাইভেরিয়েট ভিজুয়ালাইজেশন এগুলা করতে পারেন।
তো ইউনিফারেট ভিজুয়ালাইজেশন দিয়ে আপনি ইচ ফিল্ডে ইন দা মানে রো ডেটা সেট উইথ সামারি স্ট্যাটিস্টিক্স, মানে রো এর ডেটা সেটের সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। বাইভেরিয়েট মানে ভিজুয়ালাইজেশন, এটা দিয়ে আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারেন। ডাটা সেটের বিভিন্ন ভ্যারিয়েবলের মাঝে যে রিলেশনশিপ আছে, ওইটার সাথে আপনার টার্গেট ভ্যারিয়েবলের আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারেন। আর মাল্টিভেরিয়েট ভিজুয়ালাইজেশন দিয়ে আপনি হচ্ছে ম্যাপিং করতে পারেন এবং বুঝতে পারেন ইন্টারাকশনস বিটুইন ডিফারেন্ট ফিল্ডস ইন দ্য ডেটা। মানে হচ্ছে ডেটার যে ডিফারেন্ট কলাম টলাম আছে এগুলোর মাঝে কি ইন্টারাকশন আছে ওইটা আপনি বুঝতে পারেন। তো আমরা এখন ওরা যেটা বললো আইবিএম, ওইটাই এখানে দেখি এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি মিন করতেছে। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে মানে আমার টার্গেট ভ্যারিয়েবল কোনটা বলেন তো। এখানে যে আমরা হচ্ছে প্রথম দিন থেকে অ্যানালাইসিস করতেছে, এটার টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে মানে হচ্ছে আহ আমি অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছি, মানে এই যে এই ডেটা সেট নিয়ে যে কাজ করতেছে এটা কেন, মানে হচ্ছে কারা লোন নিবে, মানে কাদেরকে কনভার্ট করা যাবে, মানে লোন পারচেজের জন্য, তাই না? তো লোন পারচেজ করানোটাই আমার টার্গেট ভ্যারিয়েবল। আচ্ছা, তো আপনারা কেউ কি বলতে পারবেন এখানকার যে কলাম গুলো আছে, কলাম গুলোর মাঝে কোনটাকে হচ্ছে আমি টার্গেট ভ্যারিয়েবল বলবো? মানে আমার টার্গেট হচ্ছে আমার ব্যাংকের যারা ইউজার আছে ওরা যাতে লোন নেয়, তাহলে আমার এখানে টার্গেট ভ্যারিয়েবল কোনটা হবে? মানে এখানে যে বিভিন্ন কলামের ডেসক্রিপশন আছে, মানে আমার টার্গেট কোনটা, মানে আমি কোন ফিচার গুলোকে ইনপুট ভ্যালু হিসেবে দেব যাতে আমি আমার টার্গেটটা জানতে পারি। বা ধরেন এইখানে যদি আপনি কলাম ওয়াইজ দেখেন, এখানে তো অনেকগুলো কলাম আছে তাই না? আমি হুম। কোন কলামের ব্যাপারে অ্যাকচুয়ালি ইনফরমেশন জানতে যাচ্ছি, মানে প্রিভিয়াস হিস্ট্রি থেকে, মানে লোন রিলেটেড না? তাহলে লোন রিলেটেড কলাম কোনটা, মানে এক্সপিরিয়েন্স, ইনকাম, নাকি সিকিউরিটি অ্যাকাউন্ট, নাকি সিডি অ্যাকাউন্ট, কি সিসি অ্যাভারেজ? এটা আমাকে একটু বলেন তো, মানে আমি অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা। সিসি অ্যাকাউন্টটা। আচ্ছা দেখেন এখানে ভালো মতো পড়েন। ইউ আর এ ডাটা সায়েন্টিস্ট, ইউ হ্যাভ টু বিল্ড এ মডেল that will help the marketing department to identify the potential customers who have a higher probability of purchasing the loan, মানে লোন নিবে। এখন যার অ্যাকাউন্টে কম টাকা আছে সেই তো লোন নিতে চাবে। কম টাকা আছে। আচ্ছা, আচ্ছা আপনাকে একটা অ্যানালজি দিই। ধরেন ফর এক্সাম্পল, মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে, ধরেন আমি তো আসলে এন্টারপ্রেনার। তো ধরেন আমার হচ্ছে কারেন্ট হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টে জাস্ট হচ্ছে ধরেন 2 মাসের রান টাইম আছে। মানে হচ্ছে আমি হচ্ছে সামনের 2 মাস আমার অফিস ভাড়া, বিল, এমপ্লয়ের স্যালারি এগুলো দিতে পারবো। কিন্তু স্টিল হচ্ছে আমি লোন নিচ্ছি না, আমি ক্লায়েন্টের কাজ করে আমি অফিস রেন্ট, বিল, স্যালারি এগুলো পে করতেছি। মানে আপনার কাছে কারণটা কি মনে হয়? মানে আমি চাইলে আমার এন্টায়ার কানেকশন ব্যাংকার, আমি যে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করলে আমি ইজিলি লোন পেয়ে যাবো, যেহেতু আমার অফিসের ট্র্যাক হিস্ট্রি আছে। এখন যেহেতু হচ্ছে কুলাতে পারছে, মানে অন্য আরেক জায়গা থেকে টাকার ফ্লোটা আছে, সেজন্য তো লোনের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা ধরেন না আমার হচ্ছে টাকার ফ্লো, মানে 2 মাস, এই যে ধরেন আমি এই মাসে ট্রাই করে পারি নাই, মানে আমার টাকার ফ্লোটা তো হচ্ছে মেনলি আমার বিজনেস ক্লায়েন্টরা, তাই না? ক্লায়েন্ট কিন্তু সবসময় পাওয়াও যায় না, স্টিল হচ্ছে আমরা হচ্ছে লোনের দিকে যাই না, এটার কারণটা কি মনে হয় আপনার? মানে আমাদের টার্গেট ভেরিয়েবলের সাথে এটা কানেক্টেড। মানে অ্যাকাউন্টে টাকা আছে এই জন্য যাচ্ছি না আমরা লোনে। হুম। তো ওইটা তো বটে, আরো একটা বিষয় হচ্ছে আমি কারেন্ট হচ্ছে যে ক্যাশ ফ্লো, ধরেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আমরা এন্টারপ্রেনাররা করি কি, মানে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে লোন নেই, লোন নিয়ে হচ্ছে অফিস ভাড়াটা দিয়ে দিই, আমি এটা অনেকবার করছি। পরে হচ্ছে ওদেরকে ওদের কাছ থেকে একটা টাইম লাইন নেই যে আমি 3 মাস পরে দিব, পরে ফেরত দিয়ে দিই, কারণ 3 মাসের মাঝে আমি তো ক্লায়েন্ট পাই।
তো এখন ঘটনাটা হচ্ছে আমার ফ্যামিলি বা ফ্রেন্ডস এর কাছে তো আমার হচ্ছে ইন্টারেস্ট দিয়ে টাকাটা ধার নেওয়া লাগে না বা লোন নেওয়া লাগে না, যেটা ব্যাংকের কাছ থেকে নেওয়া লাগে। বা ব্যাংকে অনেক ভেজাল থাকে, প্রসিডিউর দেখাইতে হয়, আমার হিস্ট্রি দেখাইতে হয়। তো আবার হচ্ছে অনেকে মর্গেজ ছাড়া লোন দেয় না, মানে অনেক মারপ্যাচ থাকে। তো এই কারণে দেখা যায় মানে আমার কোম্পানি অ্যাকাউন্টে টাকা কম, স্টিল আমি ব্যাংক লোনের জন্য কখনো অ্যাপ্লাই করি না। মানে হচ্ছে ব্যাংক লোন মানে ইন্টারেস্ট সাথে চলে আসবে, তো এটা তো এক্সট্রা হেডেক। তো এখন আমি এটাই এই কারণে বললাম, আপনি যে অ্যাকাউন্টে কম টাকা থাকলেই লোন নেবে, বিষয়টা তো এরকম না, এরকম লিনিয়ার না। হ্যাঁ, এইখানে বিষয় হচ্ছে আমার হচ্ছে ডেটা যে ভিজুয়ালাইজ করব বা ইয়া করব, আমার বুঝতে হবে আমার টার্গেট ভ্যারিয়েবলটা কোনটা। এখানে কি একটা জিনিস খেয়াল করছেন, একটা ওয়ার্ড লেখা ছিল টার্গেট ভ্যারিয়েবলস। আপনি ডেটা অ্যানালাইসিস করতে হলে আপনার এই জিনিসটা বুঝতে পারতে হবে। তোমার এই অ্যানালাইসিসটার উদ্দেশ্যটা কি, মানে আমি কি বের করতে চাইবো? হ্যাঁ হ্যাঁ, এটাই, মানে টার্গেট ভ্যারিয়েবলটা তো এটাই। মানে এই অ্যানালাইসিস এর উদ্দেশ্য হচ্ছে আগের বছরে যারা হচ্ছে ক্যাম্পেইন ব্যাংকের কাস্টমার ছিল, যারা ডিপোজিট করছিল, ওদের কাছে মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে ক্যাম্পেইন করছিল। এখানে লেখা আছে উদ্দেশ্যটা কি। মানে এটা আমরা 1 ক্লাস আগে দেখেছি আর কি। মানে হচ্ছে হুম, ব্যাংকের অনেক কাস্টমার ছিল যাদের ডিপোজিট ছিল ব্যাংকে। তো ব্যাংক চাইতেছে হচ্ছে ওদের লোন দেয়ার কাস্টমার বের করতে। তো এর আগের বছর এই ডিপোজিটরদের কাছে মার্কেটিং ক্যাম্পেইন করে ওরা হচ্ছে অনেক লোন টেকার পাইছিল। তো এখন এজ এ ডেটা অ্যানালাইসিস আপনার টার্গেট হচ্ছে ব্যাংকের যে গিভেন ডেটা আছে, এখান থেকে এক্সিস্টিং যারা কাস্টমার বেস ওদের কাকে আপনি ফোন কল দিলে বা আপনি লোন নিতে বললে সে সহজে লোন নিবে, এই টাইপের একটা ক্যাম্পেইন চালানো। তো এইখানে আমাদের ব্যাংকের টার্গেট হচ্ছে হায়ার প্রবাবিলিটি অফ পারচেজিং দ্য লোন। মানে কাদের ব্যাংকের এক্সিস্টিং যারা ডেপোজিটর, যারা টাকা জমা রাখতেছে, ওদের মাঝে কাদের লোনের সম্ভাব্যতা বেশি, এটা বের করা আর কি। হ্যাঁ, তো এখন আমার কথা হলো ব্যাংকের এইখান থেকে আপনি এরকম ডেটা পাইছেন। তো আমার কথা হচ্ছে কোনটা আপনার টার্গেট ভ্যারিয়েবল, মানে হচ্ছে আপনি কোন কলামটা নিয়ে বেশি ফোকাস করবেন। মানে এইখানের যে কলাম গুলো আছে, মানে কোন কলামে ফোকাস করলে আপনি টার্গেট করলে, মানে বাদ বাকি কলামের সাপেক্ষে। ধরেন আমি যখন কোন একটা সিদ্ধান্ত নিই, আমরা কি করি, অনেকগুলা ভ্যারিয়েবল থাকে। ফর এক্সাম্পল, আমি যখন হচ্ছে ক্লায়েন্ট হান্ট করি, আমি দেখি ওই কোম্পানির সাইজ কিরকম, মানে কোম্পানির লাস্ট ইয়ার টার্ন ওভার কিরকম। ধরেন লাস্ট ইয়ার টার্ন ওভার একটা কলাম, তো এখানে অনেকগুলা কোম্পানির টার্ন ওভার থাকে, তো কোম্পানির নেম গুলা এখানে থাকে। কোম্পানি কত বছর পুরানো এদিকে থাকে, কোম্পানির ওই ফিল্ডে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ধরেন এরকম, কোম্পানির টার্ন ওভার কে ইনকাম ধরেন এরকম। তো এর সাপেক্ষে আমি ডিসাইড করে আমি ফার্স্টে মেইল করব আমার প্রোডাক্টটা হচ্ছে কাউকে পিচ করার জন্য, মানে কাকে করব। মানে আমার টার্গেট থাকে যে হোম টু পিচ অর নট। তো এটার জন্য আমাকে এই কলাম গুলা হেল্প করে। মানে ধরেন আমি যদি অন্য আরেকটা সিনারিও চিন্তা করি, তাহলে এখানে ব্যাংকের টার্গেট হচ্ছে লোন কারা কারা নিবে এটা বের করা, এই যে হায়ার প্রবাবিলিটি অফ পারচেজিং এ লোন। তো এখানে 11টা কলাম আছে, 11টা কলামের মাঝে কোনটা ব্যাংকের জন্য টার্গেট ভেরিয়েবল, এটা বুঝতে হবে এই দিয়ে বুঝার আগে। মানে ব্যাংকের টার্গেট কোন কলামটা, মানে ব্যাংক চাইতেছে যারা লোন নেয় ওই টাইপের লোকজনকে বাইর করতে। আর ব্যাংকের কাস্টমার গুলো হচ্ছে বেশিরভাগ পার্সোনাল অ্যাকাউন্ট। তো ওরা পার পার্সন ডেপোজিটর হিসেবে আছে। তো এই কলাম গুলার ডেসক্রিপশনে এখানে দেয়া আছে, আপনাদের সাথে অলরেডি এটা শেয়ারও করা আছে। আপনারা যদি বাসায় একটু ওপেন করে দেখতেন তাহলে বুঝতে পারতেন। মানে এইখানে হচ্ছে ডিটেল দেয়া আছে কোন কলাম দিয়ে কি বোঝাচ্ছে। যেমন ধরেন সিসি অ্যাভারেজ দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাভারেজ স্পেন্ডিং অন ক্রেডিট কার্ডস পার মান্থ, এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে পার্সোনাল লোন দিয়ে কি বোঝাচ্ছে এটা লেখা আছে। তারপর এডুকেশন দিয়ে কি বোঝাচ্ছে এটা লেখা আছে। আপনারা কি এখনো কি বুঝতে পারতেছেন 11টার মাঝে কোনটা টার্গেট ভ্যারিয়েবল?
এখন এখানে কিন্তু তারা লোন নিবে বেশি, এটা তো বোঝা যাচ্ছে না কিসের উপর ডিপেন্ড করে যে লোনগুলো নিবে, হ্যাঁ, এটা মানে কিসের কিসের উপর উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করতেছে ওটা তো বোঝা যাবে না। ওইটা তো আমরা অ্যানালাইসিস করে বের করব। আমার কথা হলো, মানে টার্গেট ভেরিয়েবল মানে হচ্ছে ব্যাংক কোনটা চাচ্ছে, কোন কলামের সাপেক্ষে দেখতে যাচ্ছে রেজাল্টটা, ওইটাকে বলে টার্গেট ভেরিয়েবল। এখানে তো সব 11টা এটা কি ভেরিয়েবল আছে। আইডি, তার ব্যাংকের আইডি নম্বর বা অ্যাকাউন্ট নম্বর? না না, এটা হচ্ছে পার্সোনাল লোন, এটাকে বলে টার্গেট ভেরিয়েবল। দেখেন এটা ডেসক্রিপশন দেখেন, ডিড দিস কাস্টমার অ্যাকসেপ্ট দ্য পার্সোনাল লোন অফার্ড ইন দ্য লাস্ট ক্যাম্পেইন, 0 or 1। মানে এই এই কলামটাকে বলে টার্গেট ভেরিয়েবল, এই যে পার্সোনাল লোন কলামটা। মানে তার মানে আমি এর আগে বাদ যে পার্সোনাল লোন নিয়েছে সে আবার নিবে, এরকম বিষয়টা? এক্স্যাক্টলি, মানে যার 1, ওর তো আরো বেশি প্রবাবিলিটি যে ও নিবে। এখন হচ্ছে লাস্ট ইয়ার নিছিল, এই ইয়ার ওকে অফার করলেই তো বলতে হবে যে লাস্ট ইয়ারে তো আপনি নিছিলেন, তো এই আপনি তো নিয়ে এরকম উপকৃত হয়েছিলেন, আপনার তো গাড়ি নিতে পারছেন, তারপর হচ্ছে এখন কি হাউস লোন নিবেন নাকি, মানে একটার পর একটা অফার করা আর কি। ও তো নিবেই। এখন বিষয় হচ্ছে যারা যারা নেয় নাই, এই যে যাদের যাদের জিরো আছে, ওদেরটা হচ্ছে অন্যান্য কলাম দিয়ে দেখবে যে ওর ইনকাম বাড়ছে নাকি। মানে ইনকাম যাদের অনেক বেড়ে যায় ওদেরকে লোন অফার করলে প্রবাবিলিটি থাকে, তো ওইগুলাই আমরা অ্যানালাইসিস করে বের করব। তারপর হচ্ছে যার ফ্যামিলি সাইজ বড়, ওর হচ্ছে হাউস লোনের টেন্ডেন্সি বেশি থাকে। তো এরকম অনেকগুলা প্যারামিটার দিয়ে আমরা আমাদের টার্গেট ভ্যারিয়েবলটা অ্যানালাইসিস করব। মানে সে নতুন যে যেই বছর, ওই বছরে আমি ওকে অফার করলে লোন নিবে নাকি নিবে না, এইভাবে হচ্ছে আমরা টার্গেট ভ্যারিয়েবল সেট করি আর কি। মানে বাদ বাকি ফ্যাক্টরের সাপেক্ষে নতুন যে বছরটা আসে, ওই সময় ওকে কোন লোন অফার করতে হবে, নাকি লোন অফার করলেই উল্টা বুমেরাং হবে, এই জাতীয় মানে কাস্টমারের সাইকোলজি বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস দিয়ে এই কাজটাই করি। মানে আমরা যেটা জানতে যাচ্ছি ওইটা যাতে ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে আমি বুঝতে পারি যে আমি কি করতে যাচ্ছি। তো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের এখানে আপনারা অনেক কোড দেখতে পাচ্ছেন। এই কোডগুলা লাইন বাই লাইন বোঝার আপনার কোনো দরকার নাই, মানে এইগুলো রেডিমেড কোড। এটা আমি দেখাই কিভাবে আপনি পাবেন। আপনি জাস্ট এইখানে ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস পাইথন কোড, এটা সার্চ দেন, তাহলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই যে ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস ফর বিগিনার্স, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ক্যাগল। মানে যারা ডেটা সায়েন্সের বিভিন্ন কম্পিটিশন করে ওরা সবাই এই প্ল্যাটফর্মে ওদের কোড গুলো সাবমিট করে, ইয়ে করে। তো ক্যাগল আমরা যারা ডেটা সায়েন্সের কাজ করি ওরা অনেক ব্যবহার করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে অনেক রেডিমেড নোটবুক পাওয়া যায়। নোটবুক মানে হচ্ছে আমরা জুপিটার নোটবুক, গুগল কোলাব যেগুলো ব্যবহার করি অনেকটা এরকম। তো রেডিমেড নোটবুকে এখানে দেখেন সব দেয়া আছে, মানে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস ফর বিগিনার্স এর সবকিছু যা যা লাগবে। মানে ওরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবলেম স্টেটমেন্ট, হাইপোথিসিস জেনারেশন, তারপর মানে হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট। এখানেও দেখেন আমি যেরকম আপনাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিছে, ওরাও একটা দিছে। মানে আপনারা যে কোনো নতুন টুল শিখতে চাইলে এটা হচ্ছে বেস্ট অপশন। আমি হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে বেস্ট প্লেস আপনি যাতে শিখতে পারেন আর কি, মানে যে কোনো কিছু। মানে ক্যাগল হচ্ছে বেস্ট প্লেস। আর আমরা যেহেতু ইউনিভারিয়েট অ্যানালাইসিস শিখতেছি, তো এটার যেহেতু বেস্ট একটা লিঙ্ক পাওয়া গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা হচ্ছে আপনাদের সুবিধা মতো সময়ে পুরো জিনিসগুলো দেখবেন। আচ্ছা ভাই, আমি না হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নাই, আমাকে কি একটু অ্যাড করা যাবে? আচ্ছা, এটা হচ্ছে যে সময় ক্লাস শেষে আহ আপনার সাথে কথা বলে আপনাকে অ্যাড করে নেব, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শেষে একটু মনে রাখবেন কাইন্ডলি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে ক্যাগলের এই লিঙ্কটা দিয়ে দিলাম, এটা দেখলেই আপনি মোটামুটি সব বুঝতে পারবেন যে কিভাবে করা হচ্ছে।
এইখানেও দেখেন ওরা ব্যাংক দিয়ে এক্সাম বলতেছে, দেখছেন? মানে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি তো আপনাদেরকে এক টাইপের দেখাচ্ছি। এইখানে হচ্ছে ওরা আরেকটা প্রবলেম নিয়ে কথা বলছে। আপনি হচ্ছে এই জিনিসগুলো লাইন বাই লাইন পড়বেন। মানে সব তো আমার পক্ষে পড়ে দেওয়া সম্ভব না। মানে এই জিনিসগুলো লাইন বাই লাইন পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। মানে এগুলো হচ্ছে কিছু রিয়েল কেস স্টাডি, ডামি ডাটা। এইখানেও দেখেন ঠিক আমি যেইভাবে করছি ওইভাবে বিভিন্ন কলামের ইনফরমেশন দিচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা কলাম ওরা আইডেন্টিফাই করে দিচ্ছে। তারপর এই যে পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন, দেখছেন? আমি ঠিক যেইভাবে কাজগুলো করছি ওরাও মোরাললেস সেইভাবে কাজ করছে। আপনারা কি খেয়াল করছেন আমি আগের ক্লাসগুলাই যে যা যা দেখাইছি এইখানেও ক্যাগল ক্যাগলের এই ডেটা সেটটা হুবহু এই জিনিসগুলো দেখাচ্ছে। এই যে ভ্যারিয়েবল আইডেন্টিফিকেশন টাইপ কাস্টিং, মানে কোনটার টাইপ কিরকম ভ্যারিয়েবল টাইপ, খেয়াল করছেন? আমার নোটবুকে ঠিক যেরকম ওদেরও কাছাকাছি। তারপরে এই যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলাকে আলাদা করে ফেলতেছে, এই যে ফ্লোট গুলাকে আলাদা করে লিখছে। তারপর হচ্ছে ডেটা টাইপস কে আলাদা করতেছে। তারপর হচ্ছে এই যে এইখানে বিভিন্ন ভ্যারিয়েবলের ব্যাপারে ইনফরমেশন নিচ্ছে। মানে সবগুলাতে মোরলেস সেম কাজই করতে হয় আর কি। তারপরে এই যে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস শুরু হয়েছে, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস, মানে যেগুলা হচ্ছে ইন্টিজার বা ফ্লোট ওই টাইপের গুলার ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করতেছে, মানে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস। ওই যে যেই দেখেন যেই যেই ডেটা টাইপ কলাম গুলার ইন্টার ফ্লোট টাইপ, শুধু ওইগুলার ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে। তারপর ইডি এর এই যে এই জিনিসগুলো করতেছে। আর এই যে কোডটা, এই যে ডেফ দিয়ে পাইথনে কি বোঝায় বলেন তো? ডেফ দিয়ে আমরা ফাংশন ডিক্লেয়ার করি না? তো এটা হচ্ছে আমার ইউজার মেড ফাংশন। তো ইউজার মেড ফাংশনের মাঝে আমরা হচ্ছে ইন্টিজার আর ফ্লোট দিয়ে প্লট অর প্রিন্ট করতে যাচ্ছি অল টাইপ অফ ডেসক্রিপ্টিং প্রপার্টিজ। তো এই টাইপের কোডগুলো আপনি রেডিমেড পাবেন, মানে আপনার কোনো কিছু করা লাগে না। মানে রেডিমেড পেয়ে বসাই দিলেই দেখেন এরকম গ্রাফ চলে আসে। তো এইগুলার কোডিং আপনার লাইন বাই লাইন একদম বুঝাই লাগবে না। আপনি হচ্ছে আমার এইখানে কোড যেটা দেয়া আছে আপনি জাস্ট কপি পেস্ট করে আপনার ইয়াতে বসায় দেবেন। তো আপনারটা আপনার মতো হয়ে যাবে। মানে আচ্ছা, এটার কারণটা কি জানেন? এই যে ডেটা, মানে বাদ বাকি সব সেম। এই যে ডেফ, হিস্টোগ্রাম, আন্ডারস্কোর, বক্স প্লট, ফিচার, ফিক্স সাইজ, এইগুলা সব সেম। মানে এইগুলাই কোনো চেঞ্জ করতে হবে না। আপনি শুধু এই যে আপনি হচ্ছে ডেটা দিয়ে কাজ করছেন না এখানে? আমরা এত কাজ কোন জিনিস দিয়ে করছি? ডেটা দিয়ে করছি না? এই যে ডেটা, ডেটার ডেটার মধ্যে সব ডেটা আছে না? আপনি জাস্ট এইখানে শুধু ডেটা বসায় দেবেন, আর বাদ বাকি গ্রাফ এরকম অটোমেটিক চলে আসবে। আপনি যখন হিস্টোগ্রাম আন্ডারস্কোর বক্স প্লট দিয়ে এই টাইপের গ্রাফ করবেন অটোমেটিক এইগুলো চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখছিলাম ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর বিষয়টা। এর আগে আমি টার্গেট ভেরিয়েবলের বিষয়টা দেখছিলাম, তো ওইটা একটু আপনাদেরকে দেখাই। তো টার্গেট ভেরিয়েবল জিনিসটা কি? আচ্ছা, এখন টার্গেট ভেরিয়েবলের বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার এখানে যে ব্যাংকের যে বিষয়টা দেখছিল, মানে আমার এখানে আচ্ছা, আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমরা হচ্ছে প্রথম কাজটা তো এটা করতাম তাই না? মানে আমরা যখন হচ্ছে ডেটা সেটের বিভিন্ন ভ্যালু নিতাম, মানে হচ্ছে হায়েস্ট ভ্যালু মানে রেঞ্জটা বের করতাম,
আর মাইনাস লোয়েস্ট ভ্যালু দিয়ে আমরা রেঞ্জ বের করতাম। ধরেন এটা কত হবে, ধরেন 21.75 ফর এক্সাম্পল, ধরেন এত অ্যাকুরেসিতে গেলাম না। এখন এটা নিয়ে আমার যদি বার চার্ট আঁকতে হয়, তাহলে বার চার্টটা আমি কিভাবে আঁকবো বলেন তো। মানে আমি হচ্ছে স্টার্ট তো হচ্ছে 2.75 থেকে শুরু হয়েছে, টু এর একটা ভ্যালু থেকে স্টার্ট করতাম, টু থেকে ধরেন 6 পর্যন্ত বা 25 পর্যন্ত। এখন এটা হচ্ছে কত বক্স বানাবো, ওই নাম্বার অফ বক্স থাকতো বিন 21, আমি যদি বিষয়টা কি 2.175, তার মানে এক একটা বক্সে হচ্ছে যতগুলা করে, এই যে টু এর পর পরেরটা 2.175, তো এটা হবে 4.175, পরেরটা হবে 4.175 প্লাস 2.175 ইকুয়ালস টু যত হয়, মানে পরের নাম্বারটা হবে এখানে 6 পয়েন্ট তত, মানে এই রেজাল্টটা যত হবে। এইভাবে হচ্ছে আমি কতগুলা বক্সের মাধ্যমে আমার রেজাল্টটাকে দেখবো, এটা যে ঠিক করি, এটাকে হচ্ছে বিন সাইজ বলে। মানে আমি কতগুলা নিব, মানে হচ্ছে 10টা নিব নাকি 15টা নিব, যাতে আমার গ্রাফটা ভালো আসে। আপনাদের কি মনে আছে আমরা 9-10 এর স্ট্যাটিস্টিক্সে এইভাবে ট্যালি সংখ্যা বের করে করে এইভাবে বিন সাইজ বের করতাম? কিছুটা হ্যাঁ, মতো। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা এখন প্রোগ্রামিং এর মাধ্যমে করছি আর কি। মানে হচ্ছে আমরা ওই জিনিসটাই হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখছি, আর তেমন কিছু নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে দেখেন নাম্বার অফ বিনস দেয়া নান, মানে আমি তো আগেই বলেছি এই জিনিসগুলো অ্যাজ ইট ইজ রাখতে হবে। আর এখানে কমেন্ট করে এখানে দেখানোই আছে, ডেটা মানে হচ্ছে ডেটা ফ্রেম, ডেটা। তো আমাদের হচ্ছে ডেটা তো এটাই ছিল, এই যে ডেটা, ডেটা এটা ছিল। তো আমি ডেটার ফ্রেমের জায়গায় এটা দিয়ে দিচ্ছি, ডেটাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফিচার, ফিচার মানে কি নাম্বার অফ কলামস, ডেটা ফ্রেম কলাম। ফিক্স সাইজ মানে এটা দেখতে কিরকম হবে, যেটা আমরা চেঞ্জ করব না। কেডি জিনিসটা কি ছিল, এই যে কেডি ইকোয়াস টু ট্রু দিলে আমার এই ডেটার যে মেডিয়ান গুলো আছে, মেডিয়ান গুলো কানেক্টিং এই লাইনটা দেখে, জাস্ট এই। তো এখানে ফলস দিয়ে রাখবো, আমার দেখার দরকার নেই। আপনারা হচ্ছে এটা ট্রু দিয়ে দেখবেন কিরকম আসে। আর বিনস ইকুয়াস টু নান কেন দিবেন, মানে আপনি ওই প্রোগ্রামকে ডিসাইড করে নিতে দেন, মানে ও কতগুলা ভাগ করবে। মানে ধরেন আমরা হচ্ছে তারপর এত এটা বুঝি না, নিজেরই প্রোগ্রাম করা আছে, তো আমার আর কষ্ট করে করতে হলো না আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে যেহেতু আমি ফুল স্ক্রিনে দেখতে চাচ্ছি, আমি চাইলে উইন্ডো কলাপস করে নিতে পারি গিটে। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাতে মনে ছিল না, তো এটা দেখালাম আর কি। তো দেখেন, এখন আপনারাই আমাকে বলেন, এইখানে হচ্ছে এই এইচ কলামের এতগুলা ডেটা দেখে কোনো কিছু বোঝা আপনার জন্য ইজিয়ার, নাকি না, এইখানের এই ভিজুয়ালাইজেশন দেখে ইজিয়ার? এটাই যে আর হ্যাঁ, তার মানে আমরা আমাদের অফিসের বসে এইটাই দেখাবো, ওকে হচ্ছে সব স্ট্যাটিস্টিক ডেটা দেখাতে যাবো না, দেখে থাকা যাবে প্রথম। ওনাদের সবসময় কাম থাকে, জন্য আমরা যে কোনো স্টার্ট আপে ইনভেস্টরের যাতে তার কোনো কষ্ট না হয় আর কি। তো দেখেন, এখন ভিজুয়াল দেখে আমি তো হচ্ছে এখানে ভিজুয়ালি সব করে দিচ্ছি। আপনারা কি আমাকে বলতে পারবেন, এই যে টপ যদি ক্লিক করি এটা টপে জায়গা, মানে এই যে দেখেন আমি যখন স্ক্রল করতেছি টপে ক্লিক করলে টপে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে গিটহাবের বিভিন্ন জিনিস মাঝে মাঝে আপনাকে এরকম ইউজ কেসে দেখাতে থাকি, কারণ গিটহাবই হচ্ছে মেইন। আচ্ছা, আপনারা কি শুধু এই প্লটটা দেখে কোনো কিছু বুঝতে পারছেন? আমি রেজাল্টটা আপনাকে দেখাতে যাচ্ছি না, মানে এই
এইচ কলামের ব্যাপারে এরকম একটা বক্স প্লট আমরা বানাইছি। আমরা করছি কি, হিস্টোগ্রাম আন্ডারস্কোর বক্স প্লট ডেফ ডেফ দিয়ে একটা ফাংশন বানাইছি। ফাংশনের মাঝে আমি শুধু ডেটা দিয়ে দিছি। ডেটা দিয়ে আমি যেই কলামের ব্যাপারে ইনফরমেশন জানতে যাচ্ছি ওই কলাম দিয়েছে, আমার এইচ কলামের ব্যাপারে ইনফরমেশন লাগবে, এই জন্য এইচ দিছি। আপনি যদি চান যে আপনার হচ্ছে এই কলামের ব্যাপারে লাগবে, এক্সপিরিয়েন্স কলামের ব্যাপারে, তাহলে আপনি এইখানে ইনভার্টেড কমার ভিতরে কি লিখবেন? এক্সপিরিয়েন্স। রেঞ্জ। বুঝা গেছে? জি। আপনি যদি চান আপনার এডুকেশন, আপনার হচ্ছে ফ্যামিলি অ্যাকাউন্টের ব্যাপারে ইনফরমেশন লাগবে, তাহলে এই ডাবল ইনভার্টেড কমার মাঝে হিস্টোগ্রাম আন্ডারস্কোর বক্স প্লট ডাটা কমা দিয়ে কি দিবেন? ফ্যামিলি। তাহলে আপনি ফ্যামিলির ব্যাপারে এরকম একটা ভিজুয়ালাইজেশন পাবেন। এখন আমাকে একটু বলেন তো, এই যে বক্স প্লটটা, এটা দেখে এজ কলামের ব্যাপারে আপনার কি আইডিয়া হচ্ছে? মানে এখানে তো একদম দেয়া আছে টোটালি। আচ্ছা, এটা এইখানে এজ কার কত, এটা সংখ্যাটা নির্দেশ করতেছে আর কি, কোন এজ গ্রুপের কতজন আছে এরকম। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। মানে হচ্ছে এইখানে তো আমি বিন সাইজ বলে নেই, ও অটোমেটিক্যালি এই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আপনার বার চার্টার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আপনি যখনই হিস্টোগ্রাম আঁকবেন, হবে কি এক্স অ্যাক্সিসে সবসময় আপনি যার ব্যাপারে ইনফরমেশন চাচ্ছেন, মানে তার একটা রেঞ্জ অনুযায়ী ডেটা ডিস্ট্রিবিউশন দেখাবে। আর ওয়াই অ্যাক্সিসে ওই যে আপনি যে বিন বানাইছেন ছোট ছোট, ওই প্রত্যেক বিনের আন্ডারে কয়জন পড়তেছে ওই কাউন্টটা দেখাবে, বা গণনা সংখ্যা। তো এইখানে আমাকে কেউ কি বলতে পারবেন, এই যে এইটা, এটা তো 30 তাই না? 0 থেকে এটা 30 না? জি। এইখানে লেখা 40, এখানে 50, এখানে 60, তারপরে এখানে কোনো কিছু লেখা নাই। আচ্ছা যাই হোক, তো ওইটা আমার দরকার নাই। তো এইখানে আমি কি কেউ বলতে পারবেন, ধরেন 30, এইখানে 30 দেয়, এখানে 40 না? তো এই 30 থেকে এই জায়গাটার পরের ভ্যালুটা কি হবে? এখানে হবে যে 35। 35। জি। আচ্ছা, এই জিনিসগুলাই কি না, বোঝা ইম্পর্টেন্ট। 1 2 3 4 5, তাহলে 10, 32 হবে। হ্যাঁ, প্রেসাইসলি হচ্ছে 32.15 টাইপের কিছু হবে, কারণ ও পুরোপুরি কিন্তু যায় আচ্ছা। নাই। এই যে এইখানে শুরু করছে কর্নার থেকে, এইখানে কিন্তু এই বিনটার মাঝে চলে আসছে। মানে এইখানে হইলে 32 হইতো, 1 2 3 4 5, মানে 40টা সে যদি এইখানে লিখতো, তাহলে এইখান থেকে এইখানে 32 হইতো। এখন এই অ্যাক্সেসে কি, 1 2 3 4, 4.5, তার মানে 4.5 ঘর পর ও 40 পাইছে। মানে এক্স অ্যাক্সিসে 4.5 ঘর সমান 40। আমরা গ্রাফ আঁকতাম না ওই 9 10-এ? ওই জি। বিষয়গুলো এখন আপনার কাজে লাগবে। মানে আপনার জিনিসগুলা এইভাবে হচ্ছে বুঝতে পারতে হবে। এখানে দেখেন, ও স্টার্ট করছে 30-তে, তারপর এই যে একটা বিন গেল, তারপর হচ্ছে দুইটা গেল, তারপর তিনটা গেল, তারপর চারটা গেল। ও যদি পাঁচটার এইখানে 40 লিখতো, তাহলে আমি চোখ বন্ধ করে এটা 32 লিখতাম। মানে 30 থেকে 32-তে ধরেন 450 জন লোক আছে। মানে কাউন্ট হচ্ছে, কাউন্ট এইখানে তার এই হাইটটা, মানে ধরেন এই হাইটটা 450 আছে। তো এই 30 থেকে 32 বছর এইজের 450 জন লোক আছে, এরকম আমি বলে দিতাম। কিন্তু প্রবলেম হয়েছে কি, 40 কিন্তু এইখানে লেখা নাই, এই জায়গায় লেখা নাই। 40 কিন্তু লেখা এই দুইটার মাঝে, এটা খেয়াল করছেন? জি। জি। তার মানে এটা 32 না, 32 এর একটু বেশি হবে, ধরেন হতে পারে। 32.15, এই ধরনের কিছু হবে। ঠিক আছে, হ্যাঁ। ধরেন আমি 15 ধরলাম।
মানে যেহেতু পুরা 5 ঘর পর্যন্ত যায় না, এর মাঝেই থেমে গেছে। তো এটার সিস্টেম হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 4.5 ঘর সমান 10 একক বা 10 ইউনিট। তাহলে 1 ঘর সমান কত? 10/4.5 ইউনিট। জি, 2.2। তার মানে 10/45/10 ইউনিট, মানে 1 ঘরের মান বের করতেছে। তার মানে কি 100/45 ইউনিট, 1 ঘর সমান, মানে উইকিক নিয়মে অঙ্ক করতেছে আমরা 6-7-এ যেরকম করতাম। তার মানে এটা কত হবে? 45 দ্বিগুণিত 90, তাই না? মানে 45, 100, তার মানে হচ্ছে 2বার যাবে 45 দ্বিগুণা 90। তাহলে এটা কি 10 হবে না? তাহলে এখন 10 তো 45-এর চেয়ে ছোট। তো আমার পয়েন্ট নিয়ে এখানে শূন্য আনা লাগবে। আবার 45 দ্বিগুণা 90, আবার 10, আবার 45 দ্বিগুণা 90, আবার 10। আচ্ছা, এরকম এই রিপিটিং কোন ডেসিমাল হইলে আপনারা কি বুঝতে পারতেছেন পরেরটাও 2, পরেরটাও 2, জি, জি। এরকম ইনফাইনাইটলি 2 পাইতে থাকবো। এটা হচ্ছে 4-5-এ যে আমরা দশমিকের ম্যাথ করতাম ওইটা। তো এই টাইপের যেগুলার বারবার পুনরাবৃত্তি হয়তো দশমিক সংখ্যা, ওইগুলাকে আমরা কি বলতাম 4-5-এ? কারো কি টার্মটা মনে আছে? আচ্ছা, আমি সাইনটা দিয়ে দিই, দেখে মনে পড়ে নাকি দেখেন তো। 2 এর উপর আমরা একটা ফোঁটা দিতাম, মানে বুঝতাম, বুঝাইতাম 2 ইনডেফিনেটলি যাইতে থাকবে। এই টাইপের নাম্বারকে কি বলে, কারো কি মনে আছে? মনে পড়ে না। আচ্ছা, এই সাইনটাকে আমরা বলতাম বাংলায় পৌনঃপুনিক। হুম। এখন কি মনে পড়ছে? হ্যাঁ, পূর্ণবর্ণিক সংখ্যা। হ্যাঁ, পৌনঃপুনিক বা এই জাতীয়, এই টার্মটাকে পৌনঃপুনিক বলতাম। আর এই জাতীয় জিনিসকে আমরা আবৃত দশমিক বলতাম 9-10, সরি 5-6, আবৃত দশমিক সংখ্যা। আর ইংলিশে আমরা বলি রিপিটিং ডেসিমাল। ঠিক আছে? জি। তার মানে এটা আসলে 32.15 ভাবছে, আমি কাছাকাছি ছিলাম। এটা হচ্ছে 32.2। পরেরটা কি হবে বলেন তো? মানে এর পরেরটা, মানে এর পরের 4.5 ঘর পর, মানে এখান থেকে তো হাফ ঘর, 1, 2, 3, 4, এই ঘরটা কি হবে বলেন তো? মানে এই ঘরটা 40-র সাথে আমি কত অ্যাড করতে থাকবো? সাড়ে 2.2। চার ঘর পর 50 হবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মানে 30 থেকে এখানে যদি 4.5 ঘর পর 40 হয়, 40 থেকে 4.5 ঘর পর কি হবে? 50 হবে। এই যে আপনারা গুনডুন করে দেখেন, বুঝতে পারছেন? জি। এইভাবে হচ্ছে ডেটার ব্যাপারে ভিজুয়ালাইজেশন থেকে ইনফারেন্স নিতে হয়। এই যে দেখেন 30 থেকে 4.5 ঘর পর 40, 40-র পর হাফ, দেড়, আড়াই, 3.5, 4.5, এইখানে হচ্ছে একটু এদিক ওইদিক হয়ে আছে। তো এটা 50 হবে। মানে টুকটাক মাঝে মাঝে হচ্ছে এ- এদিক ওদিক হইতেই পারে, তা সমস্যা নেই। সবাই বুঝতে পারছেন জিনিসগুলা? মানে জি। এইভাবে আপনি ভিজুয়ালাইজেশন থেকে এস্টিমেটটা নিতে পারবেন। তাহলে এখন আপনি বলেন তো, আপনি এই গ্রাফ থেকে কি কি বুঝতে পারতেছেন? মানে কেউ একজন বলেন, মানে সব তো আমি বললে আপনাদের প্র্যাকটিস হবে না। এই যেমন 30 বছর এজ গ্রুপের আছে 350, বা 32 বছরের আছে 350, এরকম। হ্যাঁ, কারেক্ট। 30 থেকে 32.2 বছরের আছে 350, আর তিনশো বেশি আছে। পঞ্চাশ থেকে উপরে হ্যাঁ। 400 থেকে কিন্তু নিচে। তো আপনি রাফলি এটাকে ভাগ করেন, তার মানে 350, 360, 370, 380, হয়তো 390 এর কাছাকাছি মানুষজন আছে।
30 থেকে 32.2 বছরের, তাই না? জি। মানে আমরা রাফলি হচ্ছে আইডিয়া নিব 390 জনের মতো আছে, 391 জন হইতে পারে। হুম। তারপর হচ্ছে 32.2 থেকে 34.4-এর আছে কতজন? এই যে এইখানে তো টপ পজিশনটা 50-এর কোথায় মতো। আছে? হ্যাঁ, 250-এর মতো। একটু উপরে যেহেতু ধরেন 255 ধরলাম। জি। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেক এজ রেঞ্জে কতজন আছে এটা হচ্ছে বের করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে হিস্টোগ্রাম থেকে আপনার কাজ এটা। এখন এটা তো হিস্টোগ্রামের গেল। তো হিস্টোগ্রাম আমরা মোটামুটি বুঝে গেছি হিস্টোগ্রাম থেকে কিভাবে ইনফারেন্স নিতে হয়। এখন আমরা শিখি বক্স প্লট। বক্স প্লট কোনটা? এই পিঙ্ক কালারের যে প্লটটা আছে এটাকে বক্স প্লট বলতেছে। তো এটা কথা বলা যাচ্ছে কথা না। হচ্ছে এখানে স্টার্টের ডেটা হচ্ছে low। মানে যেখান থেকে আপনি খেয়াল শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এখন শুনতে পাচ্ছেন? বৃষ্টির জন্য হয়তো খুব প্রবলেম করছে মাঝে মাঝে। আচ্ছা, এটা হচ্ছে বক্স প্লট। পিঙ্ক কালারের যে বক্সটা আছে, মানে আপনার ডেটা যেখান থেকে শুরু হয়েছে, এই যে এইচ ডেটা, আপনার পিঙ্ক কালারের ব্লক স্পট ওইখান থেকে শুরু হবে দাগটা। জি। তো এটা হচ্ছে 0 পার্সেন্টাইল। মানে বক্স প্লট সবসময় পার্সেন্টাইল হিসেবে হয়। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 25 পার্সেন্টাইল, এই মাঝের দাগটা হচ্ছে 50 পার্সেন্টাইল। মানে হচ্ছে এই যে 50 পার্সেন্টাইল ডেটা যে এখানে আছে, আপনি কি খেয়াল করছেন এই 50 পার্সেন্টাইলের এইখান থেকে হচ্ছে একটা গ্রিন লাইন যাওয়া শুরু হয়েছে? জি। এটা হচ্ছে বোঝায় মিন ডেটা। মানে এই ডেটা সেটের অ্যাভারেজ বা মিন ডেটা হচ্ছে এই পয়েন্টে আছে। মানে এভারেজ অফ দ্য এজ ডেটা, মানে যতগুলা লোক আছে ওদের সবার এভারেজ হচ্ছে এতটুকু, বা 50 পার্সেন্টাইল হচ্ছে এটা। আসসালামু বুঝা আলাইকুম গেছে? স্যার। আমি কি একটু কথা বলতে পারি 1 মিনিট স্যার? আই এম সো সরি। আমি স্যার আজকে একটু ওই স্টার্ট আপ বিষয়ক একটা লেকচারে জয়েন দিতে এক্সকিউজ মি, হচ্ছে। আমরা হচ্ছে বুঝতে পারছি। আমি হচ্ছে এই লেকচার শেষ করে আপনার সাথে এই বিষয়ে কথা বলি। মানে না হচ্ছে স্যার, এটার আমি মাঝে। আমি এখন একটু ছুটি চাচ্ছিলাম স্যার, আর কি আপনার হ্যাঁ, অনুমতি নিতে। শিওর। ওটা হচ্ছে আপনারা লিভ নিতে পারেন আর রেকর্ডিং তো শেয়ার করে দেবেন। ওকে, ওকে থ্যাংক স্যার, ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে 50%, সরি, 50 পার্সেন্টাইল যেটা, ওইটা হচ্ছে মিন ভ্যালু ডিনোট করে। ঠিক আছে? তো এই যে গ্রিন কালারের যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে মিন ভ্যালু বুঝছে। আর এই যে এই দাগটা দেখতেছেন এটা হচ্ছে 75 পার্সেন্টাইল। তার মানে 25 থেকে 75 পার্সেন্টাইলের এই জায়গাটা, এইচের যে ভ্যালু গুলা বা কাউন্ট গুলো ওইগুলো এইখানেই বেশি। আর এটা হচ্ছে 100%। মানে জিরো থেকে ডেটার শুরু থেকে, এইচের ডেটার শুরু থেকে শেষ পর্যন্ত 100% ডেটা এই জোনে আছে। আর এটার হচ্ছে 25 থেকে 75% ডেটা এই জায়গায় আছে। এটা হচ্ছে বক্স প্লট দিয়ে এই জিনিসটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন আপনারা? জি। এই পার্সেন্টাইলের জিনিসটা মনে আছে না? ওই স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে দেখিয়েছিলাম কোয়ার্টাইল ওয়ান, মানে কোয়ার্টাইল টু, সরি, এটা হচ্ছে কোয়ার্টাইল ওয়ান 25%, এটা কোয়ার্টাইল টু 50%, এটা কোয়ার্টাইল থ্রি 75%। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি ছিল? Q3 - Q1, ওই জিনিসটা। তো এই যে দ্য ডিস্ট্রিবিউশন অফ এজ ইজ ফেয়ারলি সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য মিন অ্যান্ড দ্য মিডিয়ান। এই ডেটা সেটের মিডিয়ান হচ্ছে এই কালো দাগটা, মিন হচ্ছে এই গ্রিন দাগটা। আর হচ্ছে এটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মোটামুটি কম বেশি সব জায়গায় কিন্তু ডেটা আছে। এমন না যে সব এজ গ্রুপ হচ্ছে 40 থেকে 60-তে আছে, বাদ বাকি জায়গায় নাই, এরকম না। মোটামুটি সব জায়গায় কম বেশি ডেটা আছে, এটা বোঝাচ্ছে। দ্য মিন অ্যান্ড মিডিয়ান এজ অফ কাস্টমার ইজ অলমোস্ট ইকুয়াল। এই যে এটা হচ্ছে 45 ইয়ার্স, মানে হচ্ছে মিন হচ্ছে 45 ইয়ার্স। আর কালো দাগ যে এটা মিডিয়ান, ওইটা হচ্ছে ধরেন 44.9, একদম কাছাকাছি।
এই যে এখান থেকে 42, 44.9, আর এটা 45। তো আমি হচ্ছে এইচ কলামের ব্যাপারে খুব সুন্দর আইডিয়া নিয়ে নিলাম না ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর মাধ্যমে। সবাইকে বুঝেছেন? জি জি, মোটামুটি বুঝেছি। আচ্ছা। তো এই সেম একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্স যে কলামটা, ওইটাতে যেহেতু কিছু নেগেটিভ ইনপুট ছিল, আপনার কি মনে আছে কিছু -3, -2, -1 ইনপুট ছিল? আমরা বলতেছিলাম এগুলা ডেটা ইনপুট এরর ছিল। এই যে এইখানে হচ্ছে এইচ কলামের যখন স্ট্যাটিস্টিক্যাল সামারি নিয়েছিলাম ওইগুলা, এই যে এইচ কলামের স্ট্যাটিস্টিক্যাল সামারি, এইখানে হচ্ছে কি -3, সরি এক্সপিরিয়েন্স কলামের আমাদের -3 আসছিল না? তো আমরা বলছিলাম না যে -3 মানে ডেটা এরর ছিল। তো আমি চাইলে ওই জিনিসটা ইয়ে করতে পারি, মানে ওইগুলো হচ্ছে কিভাবে ডিল করব, মানে রিপ্লেস করে দেব, এই জিনিসগুলো এখানে দেখেছে, কারণটাও এখানে দেখেছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এই ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এই এক্সপিরিয়েন্স কলাম নিয়ে করবেন, করে আপনি হচ্ছে ইনফারেন্স করবেন, এরপর ইনকাম কলাম নিয়ে করবেন। এখানে কিন্তু অনেক কিছু দেয়া আছে, তারপরে এখানে বাইরের কিছু ভ্যালু দেয়া আছে। তারপর দেখেন, আগে যখন সব জায়গায় ডেটা ছিল, এই বক্স প্লটের 25 থেকে 75% ডেটা, ওইটা একদম মাঝে ছিল পিংটা, এটাতেও মাঝামাঝি আছে। কিন্তু এটাই যে বামে সরে গেছে, এটা খেয়াল করছেন বক্সটা? জি মানে হচ্ছে এটা মাঝামাঝি জায়গায় নেই। তো এই টাইপের প্রত্যেকটা, তারপর এটা তো একদম বামে সরে গেছে। তো এইখানে কিছু জিনিস লেখা আছে, স্কিউড, তারপর লেফট স্কিউড, রাইট স্কিউড। এই জিনিসগুলো আপনারা নিজেরাই একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে? তো আপনাদের কাজ এটাই, মানে এই যে এখানে যে কলাম গুলা দেখানো আছে, তো এইগুলা তো দেয়াই আছে, আপনারা একটু নিজেই ঘেটে ঘেটে জিনিসগুলা দেখবেন। তো এখান থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস শুরু করব। তো কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অল, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালাম।